পরিস্থিতি তৈরি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আগামী 2-1 মাসের মধ্যে বাংলাদেশে আমরা আরো একটা অন্যরকম পরিস্থিতি দেখতে পাবো। কঠিন আলটিমেটাম, ওয়ান কাইন্ড অফ ক্যারাবেরা লাগানোর একটা সিদ্ধান্ত বিএনপি। কারণ ক্ষমতায় বসার আগেই বাংলাদেশকে নতুন বার্তা দিলেন ট্রাম্প। একদিকে লাল সংকেত, আবার অন্যদিকে আগামীকাল ডক্টর ইউনূসের সঙ্গে ট্রাম্পের বিশেষ পরিচিতি বৈঠক। সে বৈঠকে কি কোনো বড় বার্তা পেতে যাচ্ছে বাংলাদেশ? আওয়ামী লীগের ছাত্রলীগের তাণ্ডব শুরু। আপনার ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম শুধুই না, তাদের এক দফা এক দাবি ইউনূসের ফাঁসি চাই, এই ধরনের একটা তাণ্ডব কিন্তু রাজপথে আপনার বাংলাদেশ ছাত্রলীগের। দর্শক আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়কে ইঙ্গিত করছে, তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দর্শক, আমরা দেখবো আজকের ভিডিওতে শেখ হাসিনা নতুন করে কি গেম বা কি চাল শুরু করলো, এবং সেই সাথে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার পক্ষে যে আন্তর্জাতিক গেম শুরু করেছে সেই বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরা হচ্ছে। তাই ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শপথের আগেই ডোনাল্ড ট্রাম্প ইউনূসের বাংলাদেশ নিয়ে এক বড় বার্তা দিলেন। ছাত্র সমন্বয়কদের চূড়ান্ত পরাজয় সম্ভবত তৃতীয়বারের মতন ঘটে যাচ্ছে। বলছি, জুলাই ঘোষণাকে কেন্দ্র করে তাদের যে টার্গেট সেটি সম্ভবত, আমার ধারণা এখনো পর্যন্ত সেটি সফল হচ্ছে না। সার্জিস আলম বলেন, হাসনাত আব্দুল্লাহ বলেন, নাহিদ ইসলাম বলেন, এরা এখন আসলে কি করবে? জনগণ কিন্তু এদেরকে ছেড়ে দেবে না। জনগণের আদালত কিন্তু সবসময় খোলা, কেউ না কেউ একজন তালিকা কিন্তু করতেছে। এটা প্রকাশ হবে এবং কঠিন বিচার হবে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের ছাত্রলীগের তাণ্ডব শুরু। আপনার ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম শুধুই না, তাদের এক দফা এক দাবি ইউনূসের ফাঁসি চাই, এই ধরনের একটা তাণ্ডব কিন্তু রাজপথে আপনার বাংলাদেশ ছাত্রলীগের। আসুন একটা ভিডিও দেখাই। শুধু যে মনে করেন ছাত্রলীগ নামছে তা কিন্তু না, বাংলাদেশের প্রতিটি জেলার মানুষ আনাচে কানাচে থেকে ইউনূসের পদত্যাগের দাবিতে আপনার রিস্কাওয়ালা থেকে শুরু করে আপনার একদম হাই সোসাইটির মানুষ থেকে শুরু করে সবাই এই আন্দোলনের শরিক, এবং সবার এক দফা দাবি, ইউনূস তুই পদত্যাগ কর, বাংলাদেশের মাটি রক্ষা কর। মানে ইউনূসের পদত্যাগের দাবিতে বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগের তাণ্ডব রাজপথে শুরু। আসুন আপনাদের আমি আরো একটা ভিডিও দেখাই। মানুষের দায়ের পড়তে মালা দিয়ে আনু, শুধু শেখ হাসিনার ডাকের অপেক্ষা সাধারণ মানুষ আছি। আমরা হইলাম শেখ হাসিনার রিজার্ভ ফোর্স, শেখ হাসিনা ডাকার মাত্র আমরা আছি, কোনো সমস্যা নাই। পাতাল রেলের কাজ চলে, কর্ণফুলির টান এলাকা, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, আপনার পদ্মা সেতু, রূপসুর ফারানিক বিয়ানো, আরো বড় বড় মেগা প্রকল্প, এদিক বিগত অনেক নেতা কল করে যেটা শেখ হাসিনা করিয়া দিয়ে গেছে। আর মেয়ে শেখ হাসিনা হইল একটা ব্র্যান্ড। কি দেখলেন তো? শুধু এটাই না ভাই, বর্তমান প্রতিটি শ্রেণীর মানুষ এই সুদখোর, মানে তিনি তো সুদখোরই, তার এনজিও কোম্পানি এটাকে তো সুদই বলে, তো আমিও বলি। তো এই সুদখোর ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ কি কথা বলতে শুরু করেছে এবং তার পদত্যাগ দাবি জানাচ্ছে, এবং অনেকে ইউনূসের ফাঁসিও যাচ্ছে। কেন যাচ্ছে এবং এই ফাঁসির দাবিটা কারা জানাচ্ছে? যাদের নাকি আপনার আত্মীয় স্বজন হারা হয়েছে, যারা নাকি বাবা হারা হয়েছে, যারা নাকি তার স্বামী হারা হয়েছে, যারা নাকি সন্তান হারা হয়েছে, তারা এই ইউনূসের ফাঁসির দাবিতে রাজপথে ঢাকা আজকে। অন্যদিকে ছাত্রলীগের এক দফা এক দাবি, এটা হচ্ছে আপনার সমন্বয়ক, তারপর হচ্ছে উপদেষ্টা, আর বিশেষভাবে এই ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি। অবাক করা বিষয়, কিংবা আপনি জানলে খুশি হবেন যে আওয়ামী লীগ এবং আপনার ছাত্রলীগ পুনরায় বাংলাদেশের রাজপথ আস্তে আস্তে দখল নিচ্ছে। যখন নাকি আপনার চারো দিক দিয়ে আপনার প্রতিটি জেলায় থেকে, প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে, প্রতিটি গ্রাম থেকে, প্রতিটি ইউনিয়ন থেকে যখন নাকি আওয়ামী লীগের ঠিক একই স্লোগান দিয়ে আপনার কাঁধে কাঁধ মিলিয়ে হাজার হাজার জনগণ রাজপথ দখল নিবে, তখন কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে আসাটা কিন্তু 100% কনফার্ম হয়ে যাবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ নিয়ে আপনার ক্ষমতায় বসতে যাচ্ছে, এবং সেখানে আওয়ামী লীগের জন্য একটা বড় একটা খুশি সংবাদ আসলেও আসতে পারে, এই ধরনের কিন্তু একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। উল্টো দিকে ডক্টর ইউনূস পড়ছে মহাবিপদে। বাংলাদেশের গণঅভ্যুত্থানের পেছনের খেলোয়াড় ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন কূটনৈতিক শ্রীমতী বার্নি কাট। ট্রাম্পের লাল কার্ডে এবার সরে যেতে হচ্ছে আলোচিত শ্রীমতী বার্নি কাটকে। তাহলে কি ক্ষমতায় বসার আগেই বাংলাদেশকে নতুন বার্তা দিলেন ট্রাম্প? এমন গুঞ্জন উঠিয়েছেন কূটনীতিকরা। একদিকে লাল সংকেত, আবার অন্যদিকে আগামীকাল ডক্টর ইউনূসের সঙ্গে ট্রাম্পের বিশেষ পরিচিতি বৈঠক। সে বৈঠকে কি কোনো বড় বার্তা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাকি বৈঠকে ঘিরে কেবলই শুধু কৌতূহল আর বিভিন্ন রাজনৈতিক গুঞ্জন? আমেরিকা সরকারিভাবে স্বীকার না করলেও অনেকের ধারণা শ্রীমতী বার্নি কাট ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময়েই বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটিয়ে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার পরিকল্পনা শুরু হয়েছিল। বর্তমানে তিনি আমেরিকার বিদেশ দপ্তরের ডিরেক্টর জেনারেল।
রয়টার্স জানায়, সম্প্রতি বার্নিকাট সহ আমেরিকার বিদেশ দপ্তরের গুরুত্বপূর্ণ 3 কর্তাকে ইস্তফা দিতে বলেছে ট্রাম্পের শিবির। তাদের বদলে রাজনৈতিক লোক বসানোর লক্ষ্যেই এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্নিকাটকে সরানোর এই সিদ্ধান্তকে ট্রাম্পের বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা বাইডেন সরকারের বাংলাদেশ নীতির সমালোচনার পরিপ্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে জানায় রয়টার্স। এর আগে ভোটের মুখে দেওয়ালির শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশে ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের নিন্দা করেন। এদিকে 20 জানুয়ারির দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ। ডোনাল্ড ট্রাম্প এই দিন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে ওয়াশিংটনের বাংলাদেশ নীতিতে কি পরিবর্তন হবে তা নিয়ে আলোচনার শেষ নেই। এদিকে বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী মার্শা বার্নিকাটকে পদ ছাড়ার নির্দেশ দিয়ে ট্রাম্প বিশেষ বার্তা দিয়েছেন বলে মনে করছেন কূটনীতিকরা। যেই পরিস্থিতি তৈরি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আগামী 2-1 মাসের মধ্যে বাংলাদেশে আমরা আরো একটা অন্যরকম পরিস্থিতি দেখতে পাবো। এমনও হতে পারে যে বিএনপির এই আলটিমেটামকে বা বিএনপির এই কর্মসূচিকে সম্ভব রাজপথে মোকাবেলার জন্য বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে ছাত্ররা মাঠে আসতে পারে, জাতীয় নাগরিক কমিটির পোলাপেন আসতে পারে। তবে অনেকে বলার চেষ্টা করছেন, ছাত্রদলের সাথে যদি আসলে কম্প্যারিজম আমরা রাইট নাও নেই, যদি পলিটিক্যাল দলগুলোর ব্যাকআপ না থাকে, তাহলে বৈষম্য বিরোধীরা আসলে কি রাজপথে টিকবে? সরকার কার কথায় চলবে, কার কথায় হাঁটবে? আমরা মোটামুটি গত 6 মাসে একটা তো জিনিস বুঝতে পারছি যে বিএনপি যেদিকে যায়, সরকারের সিদ্ধান্তগুলো সেদিকে যাচ্ছে। দর্শক, অবশেষে নির্বাচন নিয়ে এবার কঠিন আলটিমেটাম ওয়ান ক্যারাবেরা লাগানোর একটা সিদ্ধান্ত বিএনপির। কারণ তাদের বক্তব্যটা আজকে আমরা যেটা দেখলাম, কারা কারা সপক্ষে কারা বিপক্ষে জানাবেন। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে কোনো রকম টাল বাহানা আর করা যাবে না। আর এরকম টাল বাহানা করা হচ্ছে সংস্কারের দোহাই দিয়ে। হোয়াট ইজ দ্য মিনিং অফ সংস্কারের দোহাই দিয়ে? মানে নির্বাচন পিছনে নিতে চাচ্ছে, এখন একটা উসিলা দরকার, উসিলাটা হচ্ছে সংস্কার। এমনটাই অভিযোগ করেছেন মহাসচিব, দ্য কুলেস্ট পারসন বিএনপির মধ্যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন যে এই যে সংস্কার, এটা তো নির্বাচিত একটা সরকার ছাড়া এই সংস্কারের বৈধতা হয় না, আর এই সংস্কারের শক্তিও পায় না। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তিনি বলছেন, সংস্কার নিয়ে গেল 2 বছর আগেই বিএনপি 31 দফা দিয়ে দিয়েছে। তাই খোরা যুক্তি চলবে না যে সংস্কার আগে তারপরে নির্বাচন। এখন সংস্কার আগে তারপরে নির্বাচন, এই কথাটা কাদের? সমন্বয়কদের। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের হাসনাত থেকে শুরু করে, সার্জিস থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি, আরও যে সংগঠনগুলো আছে, তাদের বক্তব্য যে আগে সংস্কার পরে নির্বাচন। তো বিএনপি বলছে যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো করতে রাজনৈতিক সরকার অপরিহার্য। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, আবারও দুর্নীতি শুরু হয়ে গেছে। প্রশাসনে যে আমলারা আছে তারা আবার আগের মতনই শুরু করে দিয়েছেন। সরকারকে বলছেন যে আপনারা সেদিকে নজর দিন। যত দ্রুত নির্বাচন হবে, অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব হবে। আর তার বক্তব্য হচ্ছে যে তারেক রহমান তিনিও আপনার নির্বাচন এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়ার কথা বলছেন। এখন আমরা সরকারের পক্ষ থেকে দেখছি যে 2টা টাইম ফিক্সড করেছে। আজকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তিনি বলছিলেন যে এই বছরের শেষেই নির্বাচন, ডক্টর ইউনূসও বলছিলেন এই বছরের শেষেই নির্বাচন অথবা আগামী বছর। আমরা আজকে আসিফ নজরুল স্যার বলছেন যে একটু সময়টমে দিক সেদিক হতে পারে সংস্কারের প্রয়োজনে। গেল বছর আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু বলছিলেন যে 18 মাসের মাথায় নির্বাচন হবে। দ্যাট মিনস সব কিছু মিলে আমরা যে টাইম টেবলটা বলতে পারি এটা আগামী ডিসেম্বর। বাট বিএনপি রাইট না বলছে ডিসেম্বর বুঝি না, আমাদেরকে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দিতে হবে। সমন্বয়ক হাসনাত বলছে, সাজিদ বলছে, এটা তো কোনো রকমের সম্ভব না, অবাস্তব। এত রক্ত কি শুধু একটা নির্বাচনের জন্য হয়েছে? দেশের আগে সংস্কার জরুরি। তো যে সংস্কার বনাম নির্বাচন খেলা শুরু হয়েছে বিএনপি বনাম বাকিদের সাথে, এটা একটা সাংঘর্ষিক পর্যায়ে যাবে আমার ধারণা। হয়তো আবার এখানে রাজপথ আমরা রক্তাক্ত দেখতে পারি, আবার ব্যতিক্রমও দেখতে পারি যে সরকার হুট করে নির্বাচন দিতে পারে। কোনো ইঙ্গিত কিন্তু ইউনূস দিয়ে রাখছেন যে রাজনৈতিক দলগুলো যদি মনে করে বেশি সংস্কার দরকার নাই, তাহলে টুস করে ইলেকশন দিয়ে দেবো। কি ঘটতে যাচ্ছে নির্বাচন নিয়ে? আপনি কি মনে করেন সংস্কার কতদিন হওয়া জরুরি অথবা কত বছর? নির্বাচন কবে হওয়া বাঞ্ছনীয়? ছাত্র সমন্বয়কদের চূড়ান্ত পরাজয় সম্ভবত তৃতীয়বারের মতন ঘটে যাচ্ছে। বলছি, জুলাই ঘোষণাকে কেন্দ্র করে তাদের যে টার্গেট সেটি সম্ভবত আমার ধারণা এখনো পর্যন্ত সেটি সফল হচ্ছে না। এবং তারা যে একের পর এক পরাজয় বরণ করছে, এগুলোর কারণ কি? কেন তাদেরকে এই অবস্থানে আসতে হচ্ছে এবং তারা কি পরিকল্পনা করতে পারে তাদের সেফ এক্সিটের জন্য কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাদের প্রথম পরাজয়টা আমরা দেখেছি, যেভাবে মব ক্রিয়েট করে রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল, সেখানে তারা ব্যর্থ হয়েছে। তারা সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিল, কবর রচনা করতে চেয়েছিল, পারেনি, পারার কথা নয়। এবং সর্বশেষ সেখান থেকে খানিকটা নমনীয়তা অবলম্বন করে তারা জুলাই ঘোষণাপত্র জারির জন্য রাষ্ট্রপতি আমাদের প্রধান উপদেষ্টাকে চাপ প্রয়োগ করছিল। এবং যেটি প্রধান উপদেষ্টার মুখ থেকে বেরিয়ে এসেছে, গত 16 জানুয়ারি যখন সর্বদলীয় বৈঠকের নামে বিএনপি সহ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করলো, বিএনপি যেতে বাধ্য হয়েছিল প্রধান উপদেষ্টাকে শুধুমাত্র সম্মান প্রদর্শনের জন্য, নচেত তারাও যেত না। যাও, সেই বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন যে আমার কাছে ছাত্র সমন্বয়করা এসেছিল, তারা একটা দাবি নিয়ে এসেছিল, ঘোষণাপত্র জারি করতে হবে, নতুন ঘোষণাপত্র জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে। কিন্তু তিনি রাজি হননি। তিনি বলে দিয়েছেন না, এই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা স্টেক হোল্ডার রয়েছে, অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করেই এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে জাতির সামনে। এবং সেটি এক পর্যায়ে কী অবস্থা রয়েছে আমরা জানি। তারা তো একা এই গণ অভ্যুত্থানের নায়ক নয়। 15.5 বছর 16 বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী দলে ছিল, তারা নানান প্রকারের অত্যাচার নির্যাতন সহ্য করে একটা পর্যায়ে এসে এই আন্দোলন চূড়ান্ত রূপে এসেছে। ছাত্ররা সামনে সারিতে ছিল, অবশ্যই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাই বলে তো একক কৃতিত্ব নিতে পারে না। এবং আমি একটা স্পর্শকাতর বিষয় একটা উদাহরণ দিতে চাই। তারা যে 71-এর উপরে 24 স্থান দিতে চায়,
আচ্ছা, তর্কের খাতিরে ধরলাম, যদিও এইটি আমাকে আমার জায়গা থেকে মেলানোটা খুবই নিম্ন রুচির কাজ মনে হচ্ছে, তারপরে যদি তর্কের খাতিরে বলি, ধরে নিলাম যে ৭১-এর সমপর্যায়ে তারা নিয়ে গেছে। পার্থক্যটা খুবই বোঝা যায় যে ৭১-এর সাথে তাদের ব্যবধানটা কোথায়। ৭১-এর রণাঙ্গনে যারা বীর যোদ্ধা, যারা বেঁচে ছিলেন, তারা তো কখনো দাবি করেননি তাদেরকে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক এই খেতাবগুলো দিতে হবে, তাদেরকে মুক্তিযোদ্ধা খেতাব দিতে হবে, তারা তাদের স্বীকৃতি চাই, এমন তো বলা হয়নি কখনো, তারা দাবি করেনি। এখনো পর্যন্ত অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন যারা তাদের সার্টিফিকেটটা নেওয়ার প্রয়োজন মনে করেনি। কিন্তু এই যে নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলে দাবি করছে ২৪-এর যোদ্ধা, এত নিম্নরুচির এই মানুষগুলো, তাদের অবদানকে আমরা অস্বীকার করতে চাই না, কিন্তু যারা নিজেরা নিজেদেরকে অপমানিত করছেন, জোর করে তাদের স্বীকৃতি আদায় করতে হচ্ছে। কেন জোর করে এই স্বীকৃতি আদায় করতে হচ্ছে? ৭১-এর মুক্তিযোদ্ধাদের মতন তারাও ভাতাপ্রাপ্ত হবেন, এরকম একটি দপ্তর খোলা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। এই বিষয়ে কথা বলেছি, কতটা ধৃষ্টতা দেখাচ্ছে না, এখানে হচ্ছে কথা। ইতিহাস তার আপন গতিতে চলবে। ৭১-এর মুক্তিযোদ্ধাদের অবদান ইতিহাসের পাতাতে উঠে এসেছে, কেউ জোর করে লিখে নেয়নি, ইতিহাস রচিত হয়েছে। এরা নতুন ইতিহাস নির্মাণ করতে চায় ঘোষণা দিয়ে, তারা স্পষ্ট বলেছে আমরা নতুন ইতিহাস নির্মাণ করবো। ইতিহাস কখনো তো লেখা যায় না নিজের জায়গা থেকে, ইতিহাস অটোমেটিক্যালি রচিত হয়। এবং সেই ৭১-এর ইতিহাস অনাদিকাল ধরে সব মহিমায় লিখিত হবে। কিন্তু ২৪-এর এই যে যোদ্ধারা, তারা যা করছে এগুলো সময়ের অবতাল গহ্বরে হারিয়ে যাবে, এটুকু আমরা নিশ্চিত, যদি তাদের প্রক্রিয়াটা এরকম একটা জায়গার মধ্যে দিয়ে যায়। এখন সমন্বয়কদের বিরুদ্ধে তো অনেক ধরনের অভিযোগ উঠেছে, চাঁদাবাজির অভিযোগ উঠেছে, মানুষের মুখে মুখে এখন চাঁদাবাজির অভিযোগ, মানুষের কাছে তারা আতঙ্কে পরিণত হয়েছে, তারা যার তার চাকরি খেয়ে ফেলার হুমকি দিচ্ছে, চাকরি খাচ্ছেও বটে। হাসনাত আবদুল্লাহর মতো মানুষ টেলিভিশনের কর্ণধারদের কাছে গিয়ে অমক অমকের চাকরি খেতে হবে লিস্ট ধরিয়ে দেওয়া হয়, আর তারা বাধ্য হয় সেই মানুষগুলোর চাকরি খেয়ে ফেলতে। ফ্যাসিবাদের পক্ষে কেউ কথা বললে তার হাত ভেঙে ফেলা হবে। প্রশ্ন উঠেছে, বড় ফ্যাসিবাদ কারা, অথবা সত্যিকারের ফ্যাসিবাদ আসলে কারা? ফ্যাসিবাদ বলতে তো আওয়ামী লীগকে বোঝানো হয়েছে। এখন তো আওয়ামী লীগ তাদের টার্গেট, রাজনৈতিক পুঁজি থাকতে হবে। তো আওয়ামী লীগ যে কোটি কোটি মানুষ করে, সবাই তো আর ফ্যাসিবাদীরা পরিচয় দেয়নি, সবাই দুর্নীতি করেনি। তাহলে তারা কি করতে চাইছে আসলে? এই মুহূর্তে মানুষের ভেতর তাদের যে অবস্থান, তাদের যে কোনো অনুষ্ঠানে কি পরিমাণ ছাত্ররা জড়ো হতো আমরা জানি না। এখন কোথায় তাদের সমর্থনকারীরা? এইদেরকে তো আমরাই সমর্থন দিয়েছিলাম, কিন্তু এখন কেন আমরা তাদের বিরুদ্ধে কথা বলছি? তারা নতুন রাজনৈতিক দল করতে চাচ্ছে, এটাও সবাই জানে, কিংস পার্টি হয়ে আসছে। আসুক, তাতে কোনো সমস্যা নেই। অনেকবার সবাই বলছে, বারবার বলছে, কিন্তু যে প্রক্রিয়া আসছে সেটি তাদের পতন আরো ত্বরান্বিত করবে, স্পষ্ট করে বলে দেওয়া যায়। তাহলে কেন এই দল করছে? তাদের মধ্যে একটা ধারণা হয়েছে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তাহলে তারা বাঁচতে পারবে না। আওয়ামী লীগ এই মুহূর্তে ক্ষমতায় আসার সম্ভাবনা কতটুকু রয়েছে আমরা সবাই জানি। তারপরে তারা সেই রবটি তুলেছে, সেই আওয়াজটি তুলেছে। আরেকটি কারণে তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, যদি বরাবরই বলে আসা হচ্ছে, লোভ পেয়ে বসেছে তাদের। এইভাবে এত কিছুর মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দল মানুষের সেন্টিমেন্ট স্পর্শ করতে পারেনি, কখনো না। ইতিহাস কখনোই বলে না, শুধু বাংলাদেশের ইতিহাস, কোনো বিশ্বের কোনো ইতিহাসে এমনটা দেখা যায়নি কখনো। তাহলে তারা কি করবে? আমার পক্ষ থেকে, আমার ক্ষুদ্র অবস্থান থেকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, কিছু না, তারা রাজনৈতিক দল নিয়ে আসুক, স্বাভাবিক প্রক্রিয়া আসুক, রাজনীতি করতে চাইলে করুক, তারা থাকবে। যদি তর্কের খাতিরে ধরেও নেই যে এই ইলেকশনে আওয়ামী লীগ আসবে, তাদের জীবনে নিরাপত্তাহীনতার সৃষ্টি হবে বা তারা নিরাপত্তাহীনতা ভুগবে, আমার মনে হয় এতটা সহজ না। এবং তাদেরকে আরেকটা জিনিস বন্ধ করতে হবে, আমাদের ৭১ নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, আমাদের মানচিত্র, আমাদের জাতীয় সঙ্গীত, এইগুলোকে নিয়ে খেলা বন্ধ করতে হবে। এগুলো করুক, স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করুক, তারা মানুষের মাঝে কিছুটা হলেও অবস্থান নিতে পারবে। এছাড়া তাদের কোনো সেফ এক্সিট ঘটানো সম্ভব নয়, স্পষ্ট করে বলছি। মানুষের কাছ থেকে তারা দূরে সরে যাবে, মানুষের কাছ থেকে তারা খুব দ্রুত প্রত্যাখ্যিত হবে সবার কাছ থেকে। এখনই তো জনসমর্থন তলানিতে গিয়ে পৌঁছেছে তাদের প্রতি। আমরা নুরুল হক নুরুকে দেখে নিয়ে এই একই ধরনের কোটা বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে তার জন্ম। তিনিও তো একটা রাজনৈতিক দল করেছেন, তারও একটু অপার সম্ভাবনা ছিল, কিন্তু একটু বেশি বুঝে গিয়েছিলেন নুরুল হক নুরু, যার কারণে তার যে সম্ভাবনা ছিল সেখান থেকে অনেকটা ছিটকে পড়েছে। তারপরে একটা দল তার টিকে আছে, তিনি নিজে এবং তার সেক্রেটারি নিজে হয়তো কি নিশ্চিতভাবে বিএনপি পক্ষ থেকে ছাড় পেয়েছে আসন ভাগাভাগিতে, তারা দুজনেই হয়তো এমপি হবেন। নুরুল হক নুরুর একটা অবস্থান আছে, কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই যে ছাত্র সমন্বয়কদের উত্থান, তাদের ভবিষ্যৎটা কি? সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর আপনি যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চ্যানেলের নোটিফিকেশন চলে যায়। সম্মানিত দর্শক, এখনকার জন্য বিদায় নিচ্ছি, কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।